আপনাদের যদি সার্ভার নেওয়ার বিন্দু পরিমাণও ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। কারণ আমি এখন আপনাদের সামনে এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেগুলো না জেনে যদি সার্ভার নেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আপনারা একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখুন এবং আমার ইনফরমেশনগুলো শুনুন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার কাজে লাগবে। আপনারা সার্ভার নেওয়ার পূর্বে আপনাদেরকে 5টা বিষয়ে অবগত হয়ে জেনে শুনে তারপরে সার্ভার নিতে হবে। প্রথমত বিষয় হচ্ছে হোস্টিং কোন কোম্পানির, মানে আপনি যার থেকে সার্ভার নেবেন তিনি কোন কোম্পানির হোস্টিং দিয়ে আপনার সার্ভারটা বানিয়ে দিবে সেটা আপনাকে জানতে হবে। এখানে মেইন হচ্ছে হয়তো একটা হচ্ছে বাংলাদেশি কোম্পানি আর একটা হচ্ছে দেশের বাইরের কোম্পানি। হ্যাঁ, এখানে সবসময়ের জন্য আপনাকে এমন সার্ভার নিতে হবে যে সার্ভার বাইরের দেশের হোস্টিং দিয়ে বানানো থাকবে। তো আপনি যার থেকে সার্ভার নেবেন তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কোন দেশের হোস্টিং দিবেন আমাকে, বাংলাদেশি নাকি দেশের বাইরের। যদি বাংলাদেশি হোস্টিং হয় তাহলে নেবেন না, যদি দেশের বাইরের হোস্টিং হয় তাহলে নেবেন। আর আপনি জিজ্ঞাসা করার পরে যদি বলে যে আমি দেশের বাইরের হোস্টিং দিব, তাহলে ওনার থেকে আপনি বলবেন যে আচ্ছা আপনি কোন কোম্পানির হোস্টিং দিবেন, সেখানে কোন হোস্টিংটা দিবেন আমাকে স্ক্রিনশট দিয়ে দেখান। আপনি দেখে তারপরে নেবেন। উনি হয়তোবা মিথ্যা কথা বলে বা দেশের বাইরের কথা বলে বাংলাদেশেরটা দিয়ে দিল, আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাই ডাইরেক্টলি আপনি দেখবেন, প্রয়োজনে স্ক্রিন শেয়ারে দেখবেন, যেভাবে হোক দেখবেন, দেখে তারপরে নেবেন। তো এখন বিষয় হচ্ছে আহ, বাইরের দেশের হোস্টিং এবং বাংলাদেশি হোস্টিং এর ভিতরে পার্থক্য কি? বাইরের দেশের হোস্টিং হইলে আপনার সার্ভার খুবই সুপার ফাস্ট থাকবে, সুপার ফাস্ট কাজ করবে। আর যদি বাংলাদেশি হোস্টিং হয় তাহলে আপনার সার্ভার স্লোভাবে কাজ করবে বা মাঝে মাঝে ডাউন হয়ে থাকবে। কিন্তু দেশের বাইরের হলে ডাউনও এরকমভাবে হবে না বা স্লোও হবে না। যেমন এই যে আমি হচ্ছে যে সার্ভারগুলো বানাই এই সার্ভারগুলো দেশের বাইরের হোস্টিং দেই। এটা হচ্ছে এই দেখেন আমার একটা হোস্টিং, আমার হোস্টিং কোম্পানির অ্যাকাউন্টে ঢুকলাম। এটা হচ্ছে এই যে উপরে লিঙ্ক দেখতে পাচ্ছেন নেমচিপ, এই যে উপরে লেখাও আছে এই যে নেমচিপ। হ্যাঁ, আমি নেমচিপের হোস্টিং থেকে সার্ভারগুলো বানাই। নেমচিপ হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, সারা বিশ্বের ভিতরে অনেক পপুলার একটা কোম্পানি। এটা আপনারা চাইলে এই কোম্পানি নিয়ে নেমচিপ নিয়ে গুগল সার্চ করে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা দেখতে পারেন, ইনভেস্টিগেট করে দেখতে পারেন। তো নেমচিপ থেকে আমি সার্ভারগুলো বানিয়ে দিই। এ দেখেন এখানে এক একটা, যে এখানে এক একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটা এক একটা সার্ভার। হ্যাঁ, এখানে প্রত্যেকটা এক একটা সার্ভার দেখেন। এ যেমন এই যে উপরে আছে আসুন্না টেলিকম ডট এক্স ওয়াই জেড। দেখেন এটা আমি একটু গুগলে সার্চ করে আপনাদেরকে দেখাই। এই যে আসুন্না টেলিকম। এরপরে আরেকটা দেখেন নিচেরটা বর্ণমালা ডিজিটাল সেবা ডট এক্স ওয়াই জেড। এই যে দেখেন। হুম। তো আমি নেমচিপ থেকে দেই, বাইরের দেশের কোম্পানি এটা। তো আপনারা এটা এরকম আমি যেরকম আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এরকমভাবে একটু দেখে নেবেন যে উনি আসলে কোন জায়গা থেকে দিচ্ছে, আপনার সার্ভারটা কোথায় আছে। দেখেন আমার এই সার্ভারটা। এরপর হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার যে অপশন সেটা হলো ডোমেইন। এটা মেইন ডোমেইন নাকি সাব ডোমেইন, কোনটা দিবে? আপনি যার থেকে সার্ভার নেবেন তাকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি মেইন ডোমেইন দিবেন নাকি সাব ডোমেইন দিবেন। এখন একটা প্রশ্ন আসতে পারে যে মেইন ডোমেইন কি আর সাব ডোমেইন কি, এটা হয়তো আপনারা নাও বুঝতে পারেন। তো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এখানে দুইটা লিখলাম, উপরে লিখছি হচ্ছে অফার স্টোর বিডি ডট কম, নিচে লিখেছি হচ্ছে রাফিয়া ডট ফ্লেক্সিলোড ডট কম। হ্যাঁ, এখানে উপরেরটা হচ্ছে মেইন ডোমেইন, নিচেরটা হচ্ছে সাব ডোমেইন। আর এটা চিনবেন কিভাবে? দেখেন উপরেরটার ভিতরে শেষের দিকে এখানে একটা ডট চিহ্ন আছে, শেষের দিকে এই যে ডট কম, ডট কমের আগে এখানে একটা ডট চিহ্ন আছে, অর্থাৎ একটা ফুল স্টপের মতো চিহ্ন আছে। হ্যাঁ,
কিন্তু নিচেরটাতে দেখেন এই যে রাফিয়ার পরে এখানে একটা ডট চিহ্ন আছে, এরপরে শেষে .com এর আগে একটা ডট চিহ্ন আছে। তো আপনার সহজ উপায় যেটা সাবডোমেইন চেনার সহজ উপায় হচ্ছে ডোমেইনের ভিতরে দুই জায়গায় দুইটা ডট চিহ্ন থাকবে, একটা থাকবে যে মাঝখানে বা শুরুতে, আর একটা থাকবে শেষে। মানে যে ডোমেইনের ভিতরে দুইটা ডট চিহ্ন থাকবে সেটা হচ্ছে সাবডোমেইন, আর যে ডোমেইনের ভিতরে একটা ডট চিহ্ন থাকবে সেটা হচ্ছে মেইন ডোমেইন। এখন এটা হতে পারে .com, .top, .xyz, মানে যেটাই হোক না কেন, একটা ডট চিহ্ন থাকলে মেইন ডোমেইন, আর দুইটা ডট চিহ্ন থাকলে ওটা সাবডোমেইন। আর সাবডোমেইনের সার্ভার নেবেন না, এটার সার্ভিস ভালো পাবেন না। অবশ্যই সবসময়ের জন্য মেইন ডোমেইনের সার্ভারটাই নেওয়ার চেষ্টা করবেন। যেমন এই যে আমি প্রত্যেকটা সার্ভারে দেখেন, এই যে দেখেন আসুন্না টেলিকম .xyz, এই যে একটা ডট এখানে। বর্ণমালা ডিজিটাল সেবা .xyz, এখানে একটা ডট। হ্যাঁ, এরপরে ফিউচার টেলিকম বিডি .xyz। আমি কিন্তু প্রত্যেকটা সার্ভার মেইন ডোমেইন দিয়েই দেই, সাব ডোমেইন দিয়ে আমি একটা সার্ভারও দেই না। তো অবশ্যই এভাবে দেখে নেবেন যে সার্ভার নেবেন, সার্ভার যেন মেইন ডোমেইনের হয়। এরপর 3 নাম্বার অপশনটা হলো রেগুলার এবং ড্রাইভ প্যাক অটো আপডেট হবে কিনা এই বিষয়টা জেনে নেবেন। আপনি যে সার্ভারটা নেবেন সেই সার্ভারের রেগুলার প্যাক অর্থাৎ রিচার্জের যে অফারগুলো থাকে এবং ড্রাইভ প্যাক অর্থাৎ ড্রাইভ অফারগুলো, এই অফারগুলো প্রতিদিনের অফার, অটো আপডেট হবে কিনা এই বিষয়গুলো আপনি জেনে নেবেন। এটা জেনে নেওয়া আপনার জন্য প্রয়োজন। তার কারণ হলো যদি রেগুলার প্যাক বা ড্রাইভ প্যাক অটো আপডেট না হয় তাহলে দেখা যাবে প্রতিদিন আপনার প্রতিদিনের অফারগুলো, রেগুলার প্যাক বা ড্রাইভ প্যাক প্রতিদিনের অফারগুলো একটা একটা করে ম্যানুয়াল অ্যাড করতে আপনার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে প্রতিদিন। তাহলে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় এটার পিছনে ব্যয় করা, মানে এটা প্রচুর বড়, বিশাল বড় একটা ঝামেলা। তাই আর যদি ড্রাইভ এবং রেগুলার প্যাকগুলো অটো আপডেট হয়, অটো আপডেট দেওয়া যায় এপিআই কানেকশনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আপনার এত সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে সবগুলো আপডেট করতে। রেগুলার প্যাকগুলো এক ক্লিকে আপডেট করে নেবেন, ড্রাইভ প্যাকগুলো এক ক্লিকে আপডেট করে নেবেন। আপডেট করে অফারের প্রাইসগুলো আপনি নিজে হাতে বসিয়ে দিবেন। যে অফার যে কয় টাকায় বিক্রি করবেন এই প্রাইসটা আপনি নিজে হাতে বসিয়ে দিবেন। যেমন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে এটা হচ্ছে সার্ভার, দেখেন এখানে সার্ভারের ভিতরে রেগুলার প্যাকে আসলাম, এই রবির ভিতরে আসলাম। রবিতে দেখেন এই যে এখানে কিন্তু কোনো ধরনের কোনো অফার নাই। আমি এই যে উপরে আপডেট লিস্ট ফ্রম এপিআই এখানে ক্লিক করলাম, ক্লিক করে যে সিন্স এখানে ক্লিক করলাম। দেখেন এই যে আজকের রেগুলার প্যাকগুলো, সবগুলো রেগুলার প্যাক এখানে অটো আপডেট হয়ে গেল। দেখেন 1 মিনিটও কিন্তু লাগলো না, জাস্ট একটা ক্লিক করলাম, এক ক্লিকে রেগুলার প্যাকগুলো অটো আপডেট হয়ে গেল। এভাবে ঠিক এই যে ড্রাইভ প্যাকে গিয়ে ঠিক এইভাবে অফারগুলো জাস্ট একটা ক্লিক করবেন, আপনার অফারগুলো অ্যাড হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পরে অফারগুলোর আপনি প্রাইস বসিয়ে দিবেন, যেটাতে যেরকম প্রাইসে বিক্রি করবেন প্রাইসটা বসিয়ে দিবেন। আর যদি আপনি প্রাইস না বসান তাতেও সমস্যা নাই, অটো প্রাইসও ওখানে থাকবে। তাহলে এইটা গেল হচ্ছে আপনার 3 নাম্বার অপশনটা। যদি রেগুলার এবং ড্রাইভ প্যাক অটো আপডেট হয় তাহলে এটা আপনার জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট। তাহলে এটা প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সময় আপনার বেঁচে যাবে, মানে এটা আপনার জন্য ভালো একটা বিষয়। আর ড্রাইভ অটো এবং ম্যানুয়াল হবে কিনা, আপনি যে সার্ভারটা নেবেন, যার থেকে নেবেন তার থেকে বিষয়টা আগে জানবেন যে ড্রাইভ অফার অটো এবং ম্যানুয়াল দুইটা পর্যায়ে হবে কিনা। কারণ আমি আপনাকে বিষয়টা বলি, যদি ম্যানুয়াল হয় তাহলে আপনার কাস্টমার যখন অফার হিট করবে তখন আপনাকে সার্ভারের ভেতর থেকে সেই নাম্বারে অফার দিয়ে তারপরে ডান করে দিতে হবে। এখন আপনি হয়তো কোনো ব্যস্ততার ভিতরে আছেন, কোথাও গেছেন বা একটু মার্কেটে গেছেন, মার্কেট করতে, বা হাটে বাজারে গেছেন একটু মানে বাজার করতে। তো তখন তো হাটে বাজারে গিয়ে বা মার্কেটে গিয়ে বা আপনি যদি কোনো চাকরি বাকরি করেন সেখানে গিয়ে তো আর আপনার এই সার্ভারের ভিতরে ঢুকে বসে থাকা সম্ভব না, বা অফার দেওয়াটা সম্ভব না। তাই সেক্ষেত্রে যদি আপনার ড্রাইভ অটো সিস্টেমটা থাকে তাহলে আপনি যখন বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছেন আপনি ওইটা অটো করে রেখে চলে গেলেন, তাহলে আপনার কাস্টমার অফার হিট করতেছে, অটোমেটিক ওই নাম্বারে অফার চলে যাচ্ছে, এবং আপনার যে কমিশনটা সেই কমিশনটা অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে, সেই সিস্টেম রয়েছে। আর যদি এই অটো সিস্টেমটা না থাকে তাহলে আপনাকে বিশাল বড় ঝামেলায় পড়তে হবে, সবসময় সার্ভারের ভিতরে ঢুকে বসে থাকতে হবে, বা এটা সাথে করে নিয়ে ঘোরাঘুরি করতে হবে। যদি চাকরি বাকরি করেন সেক্ষেত্রে সমস্যা, বা হাটে বাজারে গেলেও সমস্যা।
কিন্তু অটো এবং ম্যানুয়াল দুইটা সিস্টেমে যদি থাকে তাহলে আপনি যখন ফ্রি বসে থাকবেন বাসায়, তখন যখন আপনার অফারে কাস্টমার অফার হিট করলো, হয়তো আপনি ম্যানুয়াল সাকসেস করে দিলেন। আবার যখন ব্যস্ততার ভিতরে চলে গেলেন তখন আপনি ওইটা জাস্ট অটো করে রেখে চলে গেলেন। তখন আবার অফারগুলো যায় অটো চলে যাবে, তখন আর আপনার কোনো সমস্যা হবে না। যেমন আমি আমাদের সার্ভারের ভিতরে একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এখানে এই যে ড্রাইভ সিস্টেম আমি মার্ক করছি, একটু লক্ষ্য করবেন। ড্রাইভ সিস্টেম এখানে কিন্তু অটো এবং ম্যানুয়াল দুইটা সিস্টেমই রয়েছে। হ্যাঁ, আপনারা যখন এই ড্রাইভ সিস্টেমটা ম্যানুয়াল করে রাখবেন তখন অফারগুলো আপনার নিজে হাতে অফারগুলো দিয়ে সাকসেস করে দিতে হবে। আর যখন এই অটো করে রাখবেন তখন অফারগুলো কাস্টমার হিট করলে অটোমেটিক চলে যাবে। এরপর 5 নাম্বার অপশন হচ্ছে যে কোনো টেলিকম থেকে এপিআই কানেকশন নেওয়া যাবে কিনা। এই অপশনটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার কারণ হলো আপনি আমার থেকে সার্ভার নিলেন। ও আচ্ছা, এর পূর্বে আপনাকে বিষয়টা বলি, এপিআই কানেকশনটা কি? অনেকে হয়তো এপিআই কানেকশন সম্পর্কে বোঝেন নাই। এপিআই কানেকশন হচ্ছে রিচার্জের কানেকশন, মানে আপনার সার্ভারে যে রিচার্জ চলবে সেই রিচার্জের কানেকশনটা, যেখান রিচার্জের কানেকশন অন্য টেলিকম থেকে নেওয়াকে মানে এপিআই কানেকশন বলা হয়। তো এখন আপনি আমার থেকে সার্ভার নিলেন, হয়তো আমাদের কোনো একটা টেলিকম থেকে আপনাকে আমি এপিআই কানেকশন সেট আপ করে দিলাম। তো এখানে হয়তো আপনার কমিশন, মানে আমরা যেরকম দিচ্ছি সেই কমিশনটা আপনার পোষালো না, বা আমাদের রিসার্চ সার্ভিসটা আপনার ভালো লাগলো না। এমনিতেই আমাদের রিসার্চ সার্ভিস যথেষ্ট ভালো, বাংলাদেশের ভিতরে অনেক ভালো একটা পর্যায়ে আছি, বা কমিশনও বেশি দিয়ে থাকি। তারপরেও কথার কথা বলতেছি, ধরেন যদি আমার সার্ভিসটা আপনার ভালো না লাগে, তাহলে আপনি চাইলে আমাদের থেকে যদি সার্ভার নেন, তাহলে আপনি চাইলে আমার থেকে রিসার্চ কানেকশন ডিসকানেক্ট করে আপনি নিজেই যে কোনো সময় বাংলাদেশের যে কোনো টেলিকম থেকে, বাংলাদেশের বড় বড় টেলিকম বা ছোট টেলিকম, যে কোনো টেলিকম থেকে আপনি যে কোনো সময় আপনি নিজে রিচার্জের কানেকশনটা সেট আপ করে নিতে পারবেন। আর অন্য যে কোনো টেলিকম থেকে রিচার্জ কানেকশন নেওয়াটা খুবই সহজ। যে কোনো টেলিকমের অ্যাডমিনের ইনবক্সে গিয়ে বললে তারা এমনিতেই এপিআই কানেকশন দিয়ে দিবে, এটার জন্য কোনো খরচ লাগে না। কিন্তু আপনি সার্ভারটা যদি মানে অন্য কোথাও থেকে নেন, ম্যাক্সিমাম দেখা যায় 95% ডেভেলপার যে সার্ভারগুলো সেল করে সেই সার্ভারগুলো নিলে শুধুমাত্র ওনাদের কোম্পানি থেকে রিসার্চ কানেকশন নিতে হয়, অন্য কোনো কোম্পানি থেকে রিসার্চ কানেকশন নেওয়া যায় না। কিন্তু আমাদের এখানে কিন্তু সেই সুবিধাটা রয়েছে। তো এখন আপনি কোনো ডেভেলপারের থেকে সার্ভার নিলেন, নিয়ে ওনার সার্ভিস আপনার কাছে ভালো লাগলো না, রিসার্চ সার্ভিস ভালো লাগলো না, আপনার কাস্টমাররা বিরক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনি অন্য কোনো ভালো কোনো টেলিকম থেকে রিচার্জের কানেকশন নিতে চাচ্ছেন, কিন্তু সেই টেলিকমের সাথে আপনার রিচার্জের কানেকশন হয় না বা হবে না। ম্যাক্সিমাম ডেভেলপারের সার্ভারেরই এরকম সিস্টেম, দেখা যায় যে শুধুমাত্র তাদের থেকেই এপিআইটা নিতে হয়, অন্য কোনো টেলিকমের সাথে এপিআই সেট আপ হয় না। এটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আমাদের সার্ভারগুলো আপনি বাংলাদেশের যে কোনো বড় ধরনের যে কোনো টেলিকমের সাথে যে কোনো সময় আপনি নিজেই এপিআই কানেকশন সেট আপ করে নিতে পারবেন। তাই আমাদের এখানে এই পাঁচটা, এখানে যে পাঁচটা সুবিধার কথা উল্লেখ করছি, এই পাঁচটা সুবিধা অ্যাভেলেবল রয়েছে। তা আর বিষয় হচ্ছে, আমি যেহেতু ভিডিওতে বলে দিলাম আমাদের এখানে আছে, তাই বলে যে আপনাকে আমার থেকেই সার্ভার নিতে হবে এমন কিন্তু কিছু নয়। আপনি ভিডিওটা দেখলেন বলে যে আমার থেকেই নিতে হবে এমন কিছু নয়। আপনি যে কোনো জায়গা থেকে সার্ভার নেন না কেন, যেখান থেকে সার্ভার নেন না কেন, আপনি এই পাঁচটা বিষয় একটু লক্ষ্য রেখে সার্ভার নেবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন বা ভালো একটা সার্ভিস পাবেন। কিন্তু এই পাঁচটা বিষয় যে সার্ভারের ভিতরে না থাকবে সেই সার্ভার নিলে কিন্তু আপনাকে একসময় পস্তাতে হবে, একসময় ঝামেলায় পড়তে হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে এর চেয়ে আরও ভালো উপকারী কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।